সো এই গাইস কেমন আছো সবাই, আশা করি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা 25-21 এর 12তম পর্ব সম্পর্কে জানবো এবং এর আগের পর্বের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তো এই পর্বের শুরুতেই আমরা দেখি ইজিন তো নাহিদুকে বোঝাচ্ছে যে প্লিজ নাহিদু তুমি ফিরে আসো। তো নাহিদু তার এমন রিকোয়েস্ট দেখে রাজি হয়, কিন্তু গাইস ইজিন আর একটুও দেরি করে না, সে ডিরেক্ট চলে আসে সেই হোটেলে যেখানে এই রেফারি থাকেন আর তার সাথে দেখা করে একটা ইন্টারভিউ দিতে বলেন ওই ফ্যান্সিং ম্যাচ নিয়ে। কিন্তু রেফারি তার কথা লাত্তি মাইরা ওখান থেকে চলে যায়। এতে ইজিন হয়ে যায় দুঃখী, কি করবে ভেবে পাচ্ছে না। তবে এরপরেও সে ওই রেফারির পিছু নেয় এবং তাকে ফলো করে চলে আসে এয়ারপোর্টের কাছে। কিন্তু রেফারি কোনোভাবেই রাজি হয় না ইন্টারভিউ দিতে। কিন্তু কেন? যাই হোক, একদিন ইজিন আর সেই রেফারি যখন রেস্টুরেন্টে খাচ্ছিল, তখন সেই রেফারি এই মহিলার পিঠে এরকম বাচ্চা নেওয়ার উপায় দেখে ইজিনকে এটার নাম জিজ্ঞেস করে। তখন ইজিন বলেছে এটার নাম পদাকি, কোরিয়ান ঐতিহ্যবাহী শিশু বহনের নাম এটা। আর তখন তিনি এটা দেখে খুবই মুগ্ধ হয়েছিলেন। তাই উপহার হিসেবে ইজিন তার জন্য এটা নিয়ে এসে তাকে ইমপ্রেস করার চেষ্টা করে। সাথে বলে, স্যার আপনার নাম এখন কোরিয়ার সব পত্রিকায় বলা হচ্ছে, আপনি টাকা খেয়েছেন, কোচের সাথে মিলে ম্যাচ ফিক্স করেছেন। তাই স্যার এই মুহূর্তে আপনি যদি কিছু না বলেন তাহলে এই গল্পটা এইভাবেই থেকে যাবে, তাই প্লিজ কিছু বলুন। তাই ইজিনের এমন আবদার দেখে তিনি রাজি হন। ব্যাস এরকম দেখে ইজিন হয়ে যায় খুশ। তখন ইজিন ক্যামেরা রেডি করে। তবে রেফারি কি বলেন সেটা আমরা একটু পর জানতে পারবো। এদিকে নাহিদু আর ইউরিম জাতীয় ট্রেনিং সেন্টারে ফিরে আসে। তখন কোচ ইয়াং দুজনকে সামনে দাঁড় করিয়ে বলে, তোমরা দুজনে খেলার মাঠে যা করেছো এবং ট্রেনিং সেন্টারে এসে যা করেছো এটা কোনো অ্যাথলেটের আচরণ না। তোমরা দুজনেই খেলার নিয়ম ভঙ্গ করেছো, আর তাই তোমাদের দুজনকেই এখান থেকে চলে যেতে হবে। পরে কমিটি কি করবে দেখা যাবে। তাই দুজনে মাথা নিচু করেই বেরিয়ে আসে এবং ট্রেন স্টেশনে এসে পৌঁছায়। তো এখানে ইউরিমের বাবা এসেছেন তাকে নিতে। বাবাকে দেখে ইউরিম তো কাঁদতে শুরু করে, কিন্তু পাশেই দাঁড়িয়ে এসব দেখছে নাহিদু। তার মা তো আসেননি, তবে আসার কথাও না, কারণ নাহিদুর মা তখন টিভিতে বলছেন মেয়ের মেডেল চুরি করা। আর গাইস এই দুটো দৃশ্য পাশাপাশি, ইউরিম বাবার কোলে কিন্তু নাহিদু একা। তবে এই সিনটা সত্যিই অনেক ইমোশনাল ছিল। তো এরপর নাহিদু টিকিট কেটে যাওয়ার সময় দেখে পত্রিকায় ওই সেম নিউজ যে ইউরিমের মেডেল চুরি করা হয়েছে। আর এটা দেখে নাহিদু আরও ভেঙে পড়ে এবং যখন ট্রেনে ওঠে তখন লোকজন বেশি দেখে সে গিয়ে দরজার পাশে দাঁড়িয়ে নিজেকে লুকানোর চেষ্টা করে, যাতে কেউ তাকে চিনতে না পারে আর সমালোচনাও করতে না পারে। আর গাইস এই মুহূর্তে সে এতটাই ডিপ্রেশনে ছিল যে সেটা হয়তো এভাবে বলে বোঝানো পসিবল না। এরপর যখন ট্রেন থামে তখন নাহিদু বাইরে একটা নুডলসের দোকান দেখে, আর তখনই তার মনে পড়ে যায় তার বাবার কথা। তো একদিন সেই ছোট্ট নাহিদু তার বাবার সাথে ট্রেনে করে কোথাও যাচ্ছিল। তখন বাইরে নুডলস দেখে নাহিদু খেতে চাইলে বাবা নুডলস আনতে যায় বাইরে, কিন্তু নাহিদু বলেছিল বাবা তুমি যেও না প্লিজ। তবু বাবা যায় নুডলস আনতে। আর এক পর্যায়ে ট্রেন তো ছেড়ে দেয়, কিন্তু নাহিদু বাবাকে আর দেখতে পায় না এবং ভাবে সে তার বাবাকে হারিয়ে ফেলেছে। তাই সে প্রচুর কান্না করতে থাকে। আর তখনই চলে আসেন বাবা। তখন বাবাকে দেখে সে কাঁদবে নাকি খুশি হবে সে এটা গুলিয়ে ফেলে আর বলে, আপ্পা আমি ভেবেছিলাম তুমি ট্রেন মিস করেছো। কিন্তু বাবা তাকে সান্ত্বনা দেয়, ভয় পেও না নাহিদু, আমি তো চলে এসেছি। তাই এবার খুশি মনে নাহিদু নুডলস খায়। আর তখনই আমরা বর্তমানে চলে আসি যে নাহিদু তার বাবাকে এই মুহূর্তে অনেক মিস করতেছে, কিন্তু তার বাবা যে আর এই পৃথিবীতেই নেই। তবে নাহিদু মনে মনে বলে, আপ্পা জানো তোমার মেয়ে সোনার মেডেল জিতেছে। আসলে গাইস আপ্পা মানে হচ্ছে বাবা। আসলে আমরা যেমন বাবা বলি তেমনই ভাবে কোরিয়াতে আপ্পা বলে। এদিকে আবার ইউরিম যখন তার বাবার সাথে বাসা ফিরেছিল তখন বাবা তাকে বুঝান যে ইউরিম যা হয়েছে ভুলে যাও তুমি, তোমার অবশ্য উচিত ছিল রেফারি যেটা বলেছে সেটাই মেনে নেওয়া। ইউরিম বলে, বাবা আমি আগে নাহিদুকে টাচ করেছি তাই ম্যাচ আমার জেতার কথা, কিন্তু রেফারি নাহিদুকে জিতিয়ে দেয়। তো এরপর ইউরিম বাসায় যায় এবং সন্ধ্যায় সে স্কুলের পাশে বসেছিল। আর তখনই সেখানে জিয়ং চলে আসে এবং তাকে অভিনন্দন জানায়, সাথে একটা চকলেটের মেডেল দিয়ে বলে, ফেন্সিং ম্যাচে তুমি মেডেল নাই বা পেতে পারো, কিন্তু আমার পক্ষ থেকে তোমাকে এই মেডেল দিলাম, তাই ধরেও নাও এটাও সোনার মেডেল। এতে করে ইউরিম সত্যি অবাক হয়, সাথে বেশ খুশি। তো একটু পর ইউরিম চলে যেতে চাইলে জিয়ং বলে, তাহলে চলো আমিও যাই, আমার শাশুড়ির মেয়েকে বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসি। এতে করে গাইস ইউরিম এবার সত্যিই ফিদা হয়ে যায় তার প্রতি। তবে এখানে একটা ব্যাপার ক্লিয়ার যে এরা দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু গাইস আমার কথা হলো, ইউরিম যদি জিয়ং রে ভালোবাসে তাহলে তুই সেমরি আমাকে নাহিদুল লাভার মানে ইজিনের পিছে পড়ে আছিস কেন? ওদেরকেও একটু প্রেম টেম করতে দে। মানে গাইস একটা জিনিস লক্ষ্য করবা, এই ইউরিম ইজিনের সাথে এমন ভাব মারায় দেখে মনে হয় যেন ও ইজিনের গার্লফ্রেন্ড।
বাট ইজিন তো ওরে পাত্তাই দেয় না সেভাবে। যাই হোক, এদিকে নাহিদু বাসা ফিরতে ফিরতে রাত হয়ে যায়, কিন্তু বাসার দিকে তাকাতেই ওর মনে পড়ে মায়ের সেই নিউজের কথা, যে মাথা উঁচু করে বলতেছে নাহিদুর মেডেল চুরি করা। তাই সে কিছু খেতে পাশের একটা রেস্টুরেন্টে ঢোকে এবং টেবিলের এক কোণে গিয়ে বসে, তাও আবার একা। আর তখনই রেস্টুরেন্টের টিভিতে একটা নিউজ রিপোর্ট আসে, যেখানে ইজিন সেই র্যাপারের ইন্টারভিউ নিচ্ছে। তাই নাহিদু চলে না গিয়ে সেই নিউজ দেখতে শুরু করে। তো সেই র্যাপারই বলেন, আমি গতকালই এই ম্যাচের জন্য অ্যাসাইন হয়েছি। আমি কোরিয়ান না, আর তাই কাউকে চিনিও না, এবং আমাকে কেউ কিছু দেয়নি। আমি যা দেখেছি সেটাই রায় দিয়েছি। এই ম্যাচে কোনো রকম কোনো কারচুপি করা হয়নি, তাই এটা নিয়ে কেউ আর কথা বাড়াবেন না, ওকে? তখন গাইস র্যাপারির এই কথা শুনে নাহিদু কাঁদতে শুরু করে, কিন্তু পাশের কিছু বৃদ্ধ লোক তার কান্না দেখে চিনে ফেলে আর বলে, বন্ধু দেখতো, এটা সেই মেয়েটা না যে গতকালকে ফেন্সিং ম্যাচ খেলেছে? এতে নাহিদু লজ্জায় মুখ ঢাকার চেষ্টা করে যে এরাও বলবে আমি মেডেল চুরি করেছি বা ছিনিয়ে নিয়েছি, কিন্তু গাইস না, তারা এরকমটা বলে না। উল্টো ওরা সবাই নাহিদুর সুনাম করে আর বলে, মা তুমি কালকে খুব ভালো খেলেছো, তুমি এভাবেই আমাদের কোরিয়াকে সামনে এগিয়ে নিয়ে যাও, তুমি অবশ্যই পারবে। আমরা সবাই জানি তুমি সেখানে যাওয়ার জন্য অনেক কষ্ট করেছো। আর এই কথা শুনে নাহিদু আবেগের ঠেলায় আরো জোরে জোরে কাঁদতে শুরু করে। মানে গাইজ, সারাদিনের সব চাপ, সব অপমান, নিজের মা আবার বলে চুরির কথা, প্রেস কনফারেন্সের প্রশ্নগুলো, ইউরুমের অভিযোগ, সব কিছু এই মুহূর্তে যেন একেবারে ভেঙে বেরিয়ে আসে তার কান্নার মাধ্যমে। কিন্তু এটা শুধু তার কষ্টের কান্না না, এটা তার মুক্তির কান্না, যে কেউ তাকে অন্তত বিশ্বাস করেছে, সাথে ইজিন তার জন্য লড়েছে যেন নাহিদু ন্যায় পায়। তবে ইজিন যে রেফারিয়ার ইন্টারভিউ নিল সেটা নিয়ে জুনহায়ক তাকে বকা দেওয়ার বদলে বলে, তুমি আসলেই এটা ভালো কাজ করেছো, ভেরি গুড। তাই ইজিনও অনেক হ্যাপি হয়। যাই হোক, নাহিদু এরপর রেস্টুরেন্ট থেকে বাসায় ফিরে না, কারণ মায়ের সামনে দাঁড়ানোর মতো শক্তি তার এখন নেই। তাই সেই স্কুলের সেই স্পেশাল রুমে চলে আসে, যেখানে শিয়ং আর জিয়ং এর গোপন আস্থানা। তো নাহিদু তখন ভিতরে ঢুকে প্ল্যান করে সে আজকের রাতটা এখানেই কাটাবে। তাই সে ইজিনের একটা ক্যাসেট প্লে করে শুনে, তাও আবার শুয়ে, মানে এভাবে সে ঘুমাবে আজকে। কিন্তু তখনই সে বুঝতে পারে দরজায় তালা লাগিয়ে দিচ্ছে সিকিউরিটি গার্ড, তার মানে এখন সে ভিতরে আটকে পড়েছে। আর বেশ কিছুক্ষণ পর টয়লেটের চাপও ফিল করে সে, কিন্তু দরজা তো বন্ধ, চাইবে কেমনে? তাই সে বাধ্য হয়ে ইজিনকে ফোন করে, আর ইজিন ফোন ধরে পরিস্থিতি বুঝে মুহূর্তের মধ্যেই বেরিয়ে পড়ে। সাথে শিয়ংকে ফোন করে ডেকে নেয়, তবে শিয়ং আবার জিওনকেও নিয়ে আসে। তাই তিনজন মিলে রাতের অন্ধকারে স্কুলের দিকে ছোটে। কিন্তু স্কুলে পৌঁছে সমস্যা একটাই, মূল গেট যে বন্ধ, ভিতরে ঢুকবে কিভাবে? জিয়ং বলে, কি আর করার, উঠে যাই উপরে। তবে গাইস, এই উদ্ধার অভিযানের মাঝখানেও একটা মজার ঘটনা ঘটে। মানে জিয়ং জানতে পারে যে ইজিন স্কুলে থাকতে ব্যান্ড ক্লাবে ছিল, আর এই কথাটা শোনা মাত্রই জিয়ং এর চোখ বড় হয়ে যায় এবং সে তখন ইজিনের দিকে তাকায় যেন তাকে নতুন চোখে দেখছে। বলে, ভাই আপনি তো একদম অন্যরকম। আর এই বলে তিনজন মিলে চলে আসে ছাদে, মানে ওই রুমের দরজার সামনে। কিন্তু ভিতর থেকে একটা শব্দ আসছে, ক্যাসেট প্লেয়ারের শব্দ। মানে ভিতরে আমাদের নাহিদু একটা পুরনো ক্যাসেট চালিয়ে শুনছে। তবে এখানে উল্লেখ্য, এই ঘরে ইজিনের অনেক পুরনো জিনিস রাখা ছিল। সে এই স্কুলেই পড়তো, ব্রডকাস্টিং ক্লাবে ছিল, পুরনো রেকর্ডিং, পুরনো ক্যাসেট সব এখানে আছে। আর তাই নাহিদু একটা ক্যাসেট তুলে চালিয়েছিল, যেটাই ছিল ইজিনের ভয়েস, স্কুলের পুরনো রেডিও ব্রডকাস্টের। কিন্তু সাথে আর একটা ভয়েস, একটা মেয়ের, যার নাম দা উন। দুজনে তখন একে অপরকে লাভ ইউ টু বলছে। মানে পুরো ব্রডকাস্ট ক্লাবের সামনে রেকর্ডিং হচ্ছে, আর তারা দুজন একে অপরকে প্রেম নিবেদন করছে। আর এসব নাহিদু বসে শুনছে, তার মুখে কোনো কথা নেই, শুধু শুনছে। আর এই মুহূর্তে তার মাথায় যে কি চলছে সেটা কেউ জানে না। কিন্তু এটুকু বোঝাই যায়, ইজিন তার কাছে এতদিন শুধু একজন বড় ভাই ছিল, একজন বন্ধু ছিল। তবে এই প্রথম সে অনুভব করছে এই মানুষটার একটা পুরো জীবন আছে, সেটা সে জানেই না। সেখানে তার প্রেম আছে, কষ্ট আছে, আর আছে অনেক স্মৃতি। তো এরা সবাই দরজা খুলে ঢুকে পড়ে। ক্যাসেট তো বাজতেছে। ইজিন তখন এক পা এগিয়ে থামে, বুঝতে পারে নাহিদু কি শুনছে। তখন ইজিনকে দেখে নাহিদু ধীরে ধীরে মাথা তুলে আর ইজিনের দিকে গম্ভীর চোখে তাকায়। আর গাইস, সেই চোখের ভাষা তুমি যদি মন দিয়ে দেখো তাহলে দেখবে সেখানে অনেক কিছু আছে, প্রশ্ন আছে, হয়তো একটু অবাক হওয়া আছে, বা হয়তো এমন একটা অনুভূতি আছে যার নাম সে এখনো জানেই না। এদিকে ইজিনও চুপ, কি বলবে ভেবে পাচ্ছে না। পিছনে শিয়ং আর জিয়ং দাঁড়িয়ে, তারাও বুঝতে পেরেছে কিছু একটা তো হয়েছে। আর ক্যাসেটে দা উনের গলা বাজছে। এবং গাইস, এখানেই এই পর্ব শেষ হয়।
যাই হোক, এই পর্ব নিয়ে আমার কিছু কথা হচ্ছে। এই পর্বে একটা বড় প্রশ্ন তোলা হয়েছে যে সত্যিকারের জয় কি। কিন্তু আমরা জানি নাহিদু জিতেছে, রেফারিও সঠিক ছিল, কিন্তু তারপরেও সারাদিন তাকে মিথ্যে অভিযোগের ভার বহন করতে হয়েছে। এমনকি নিজের মাও তাকে বিশ্বাস করেননি, আর সব মিডিয়া ছিল তার বিরুদ্ধে। অন্যদিকে ইউরিম, আচ্ছা গাইজ, সে কি সত্যিই ভিলেন ছিল? না, সে গরিব, সে চাপে রয়েছে, হেরে গেছে এমন একটা মুহূর্তে যেটার জন্য সে সব কিছুই ছেড়েছে। ভুলটা সে করেছে, কিন্তু সে মানুষ, ভুলটা বোঝার সময় তার এখনো আসেনি। তো শেষে এই ক্যাসেট। তো আমরা এটাও জানি নাহিদু সারাদিন অনেক কষ্ট পেয়েছে, কিন্তু দিনের শেষে যে ঘটনায় সে সবচেয়ে বেশি কষ্ট পায় সেটা প্রেস কনফারেন্স না, মায়ের কথা না, ইউরিমের কথা না, সেটা একটা পুরনো ক্যাসেট, একটা কণ্ঠ, যেখানে সে ইসিনের এমন গোপন একটা কথা জানতে পারে যেটা তার এই নিষ্পাপ মনকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলে। তাই গাইস, পরের পর্বেই আমরা দেখব যে এই ক্যাসেটের ঘটনা তাদের দুজনের এই সুন্দর সম্পর্ককে আসলে কোথায় নিয়ে যায়। যাই হোক, ভিডিওটি তোমার কাছে কেমন লেগেছে, সাথে এক্সপ্লেনেশন কেমন হয়েছে তা জানাতে ভুলবে না কিন্তু। গুড বাই।